কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আমি আবু সুফিয়ান, সহকারী শিক্ষক বাংলা, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি আজ তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই তোমাদের প্রয়োজনীয় উপকরণ নিয়ে আমার ক্লাসটি উপভোগ করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো এবং নিচে শব্দগুলো দেখো। নিশ্চয় আমরা ছবি দেখতে পাচ্ছি, একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছি, একটা জামার ছবি দেখতে পাচ্ছি এবং কিছু খাতার কাগজের ছবি দেখতে পাচ্ছি। এখানে এই শব্দগুলো একটু লক্ষ্য করো। এই বাড়ি শব্দের সাথে একটা লাল বর্ণ যুক্ত আছে। কাপড় এই শব্দের সাথে একটা লাল বর্ণ যুক্ত আছে। আবার শব্দাংশ যুক্ত আছে। আবার এই এই তা শব্দাংশ যুক্ত আছে। তাহলে তোমরা কি বলতে পারবে এই যে টা, এই যে খানা, এই যে তা, এগুলো কি নির্দেশ করছে? হ্যাঁ, নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা, এটাতে বাড়ি শব্দের সাথে টা যুক্ত করে এই বাড়ি এটাকে নির্দেশ করছে। এই কাপড় শব্দের সাথে খানা যুক্ত করে কাপড়কে নির্দেশ করছে। এই 10 শব্দের সাথে তা যুক্ত করে এই কাগজটাকে নির্দেশ করছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পেয়ে গেলাম আজকে আমাদের পাঠ পদাশ্রিত। যেহেতু বাড়ি একটা পদ, বিশেষ্য পদ, কাপড় একটা বিশেষ্য পদ, এই 10 একটা হলো বিশেষণ পদ। এটা কি করছে? এগুলো নির্দেশ করছে, বাড়িকে বিশেষ্য পদকে নির্দেশ করছে, বিশেষ্য পদকে নির্দেশ করছে। তাহলে এটা হলো, যেহেতু বিশেষ্য পদকে নির্দেশ করছে, তাহলে পদাশ্রিত নির্দেশক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ হলো পদাশ্রিত নির্দেশক। বিষয়টি অত্যন্ত সহজ, অনেকে আমরা এটাকে গুলিয়ে ফেলি। দেখো, আমরা মনোযোগ দিয়ে যদি ক্লাসটা উপভোগ করি তাহলে বিষয়টি আমাদের পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো, আজকে আমরা এই পাঠ শেষে কি শিখব সেটা এক নজর দেখে নেব। পাঠ শেষে শিক্ষার্থীরা পদাশ্রিত নির্দেশক কাকে বলে তা বলতে পারবে। 2 নাম্বার, পদাশ্রিত নির্দেশক কি কি তা বলতে পারবে। 3 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, পদাশ্রিত নির্দেশকের ব্যবহারের নিয়মগুলো বলতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের 3টি শিখন ফলের উপর ভিত্তি করে আজকের পাঠটা পরিচালনা করব। তোমরা মনোযোগের সাথে পাঠটি উপভোগ করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা হলো একটি পিপীলিকা এবং এখানে আবার দেখতে পাচ্ছি পিপীলিকা গুলো। এখানে একটি পিপীলিকার ছবি, একটি পিপীলিকা, অনেকগুলো পিপীলিকা আছে, তাহলে দিয়েছি আমরা পিপীলিকা গুলো। অর্থাৎ পদাশ্রিত নির্দেশকগুলো এক বচনও হতে পারে, আবার বহু বচনও হতে পারে। তাহলে এই পদাশ্রিত নির্দেশক, এই শব্দাংশগুলো এক বচনের রূপও প্রকাশ করতে পারে, বহু বচনকেও নির্দেশ করতে পারে। এখানে আমরা দেখব এই পদাশ্রিত নির্দেশকটা কি। তাহলে বিশেষ্য বা বিশেষণ পদের সাথে এমন কতগুলো অব্যয় বা প্রত্যয় আছে যেগুলো যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণকে বিশিষ্ট বা নির্দিষ্টতা বা বিশেষভাবে অনির্দিষ্ট, সুনির্দিষ্ট, নির্দিষ্ট প্রকাশ করে। এরূপ অব্যয় বা প্রত্যয়কে পদাশ্রিত নির্দেশক বলে। তাহলে এমন কোনো বিশেষ্য বা বিশেষণকে কি করবে? এমন কোনো অব্যয় বা প্রত্যয় যুক্ত হয়ে যেগুলো নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, সুনির্দিষ্টতা এগুলো প্রকাশ করার যে শব্দাংশ, সেই শব্দাংশ হলো পদাশ্রিত নির্দেশক। এটা নির্দিষ্ট বলছে একটি পিপীলিকা। আচ্ছা, অনির্দিষ্ট একটি পিপীলিকা।
পিপিলিকা গুলো অনেকগুলো বোঝাচ্ছে। তাহলে এক বছরের রূপ হতে পারে, আবার বহু বছরের রূপও হতে পারে। আরেকটি ছবি দেখা যাচ্ছে, নাঙ্গল খানি, ষাঁড়টি আর মালাগাছি। দেখো কয়টি নাঙ্গল দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয় আমরা একটি নাঙ্গল দেখতে পাচ্ছি। ষাঁড় কয়টি? একটি ষাঁড় দেখতে পাচ্ছি। আর মালা কয়টি? মালা কিন্তু একটি। এদের দেখো এখানে অনেকগুলো দেখা গেলেও দেখো একটি মালা, তাহলে মালাগাছি। তাহলে এই খানি, এই টি আর গাছি এগুলো কি এক বচনের রূপ প্রকাশ করছে। তাহলে এই পদস্থিত নির্দেশকগুলো আমাদের এক বচনের রূপেও ব্যবহৃত হয়। এখন কোনগুলো ব্যবহৃত হয় সেটা এক নজর আমরা দেখে নেব। এক বচনে ব্যবহৃত পদস্থিত নির্দেশক টি, টা, খানি, খানা, গাছা, গাছি, গোটা। তাহলে আমরা দেখলাম এই খানি, এই যে টি, এই গাছি এগুলো কি এক বচন নির্দেশ করছে। তাহলে পদস্থিত নির্দেশক দুই ধরনের হতে পারে, এক বচনের রূপ হিসেবে থাকতে পারে, বহু বচনের রূপ হিসেবেও থাকতে পারে। তোমরা নিশ্চয় মনে রাখবে যে আমরা এক বচনে কি ব্যবহার করলাম? টি, টা, খানি, খানা, গাছা, গাছি, গোটা। খেয়াল করবে তোমরা। এরপরে আমরা দেখব যে গরুগুলো, আমগুলো। দেখো একাধিক গরু দেখা যাচ্ছে এখানে, একাধিক আম এখানে দেখা যাচ্ছে। তাহলে এই যে গুলো আর এখানে গুলো, এগুলো দ্বারা কি বোঝা যাচ্ছে? অনেক, বহু বোঝা যাচ্ছে। তাহলে বহু বচন বোধক পদাশ্রিত নির্দেশকগুলো আমরা এক নজর দেখে নেব। দেখো বহু বচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক গুলি, গুলা, গুলো, গুলান, গুলিন এগুলো হলো আমরা কি করব? বহু বচন বোঝাতে এগুলো ব্যবহার করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই পদাশ্রিত নির্দেশকগুলো কি আছে? এক বচনের রূপ আছে, আবার বহু বচনের রূপ আছে। এটা তোমরা বিশেষভাবে মনে রাখবে। এরপরে আমরা দেখব এই পদাশ্রিত নির্দেশক যে ব্যবহার, এই ব্যবহারগুলো আমরা এক নজর দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছি যে একটি দেশ সে যেমনই হোক দেখতে। এখন দেখো একটি দেশ, একটি, এক শব্দের সাথে টি যুক্ত হয়ে এই পদাশ্রিত নির্দেশক টি যুক্ত হয়েছে। টি যুক্ত হয়ে এটাকে তোমরা বলো নির্দিষ্ট হলো না অনির্দিষ্ট হলো? হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এক শব্দের সাথে যদি এই পদাশ্রিত নির্দেশক টি যুক্ত হয় তাহলে তোমরা অবশ্যই খেয়াল রাখবে এটা কি হবে? অনির্দিষ্ট হয়। এক শব্দের সাথে যদি টি যুক্ত হয় তাহলে কি হবে? অনির্দিষ্ট হয়। যদি আমরা বলি একটি কলম দাও, তোমার কাছে অনেকগুলো কলম আছে, আমি যদি বলি একটি কলম দাও তাহলে তুমি যে কোনো একটি কলম আমাকে দিতে পারো, এটা হলো অনির্দিষ্ট। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? এক শব্দের সাথে যদি টি যুক্ত হয় তাহলে সেটাকে কি হয়? অনির্দিষ্ট হয়ে যায়। এবার দেখো এক শব্দের সাথে টি, টা যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। পরীক্ষায় মাঝে মাঝে এটা কিন্তু আসে যে এক শব্দের সাথে টি যুক্ত হলে কি হয়? তাহলে অনির্দিষ্টতা বোঝায়। তারপর দেখো যে আমাকে 10টি টাকা দাও, 10টি, কিন্তু অন্য বচনবাচক শব্দের পরে যদি টি যুক্ত হয় তাহলে সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাবে। আমি যদি তোমাকে বলি যে আমাকে 10টি টাকা দাও তাহলে কিন্তু তুমি আমাকে 10টি টাকায় দেবে, নির্দিষ্ট, আমি নির্দিষ্ট বলেছি এই জন্য। তাহলে অন্য বচনবাচক শব্দের সাথে, সংখ্যাবাচক শব্দের সাথে যদি টি যুক্ত হয় তাহলে সেটা কি হবে? সুনির্দিষ্ট হয়ে যায়। আমরা এই টি এর ব্যবহার কিন্তু দুইটা দেখলাম। একের সাথে যদি টি যুক্ত হয় তাহলে সেটা অনির্দিষ্ট হয়, আর অন্য সংখ্যাবাচক শব্দের শেষে যদি টিটা যুক্ত হয় তাহলে নির্দিষ্টতা বোঝায়। যদি বলি 10টি আম আনো তাহলে কি কিন্তু তোমাকে 10টি আম আনতে হবে। আর তোমার 10টি আম আছে, যদি বলি একটি আম আনো তাহলে 10টির মধ্যে যে কোনো একটি তুমি আনবে। তাহলে এক শব্দের সাথে টি যুক্ত হলে কি হবে? অনির্দিষ্টতা বোঝাবে, আর অন্য সংখ্যাবাচক শব্দের শেষে যদি টিটা যুক্ত হয় তাহলে নির্দিষ্টতা বোঝায়। এই দুইটা নিয়ম খুব ভালোভাবে মনে রাখবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সারাটি সকাল তোমার আশায় বসে আছি। এই ছেলেটি বলছে যে সারাটি সকাল তোমার আশায় বসে আছি। এরপরে দেখো
এই ছেলেটা কি বলছে, খুব হাস্যকর, ন্যাকামিটা রাখো। এই বাক্য দুইটা একটু লক্ষ্য করো তো। এই ছেলে বলছে সারাটি সকাল তোমার আশায় বসে আসি। এই লাল বর্ণটি যদি না দেই তাহলে বাক্যের কোনো ক্ষতি হয় কি না? সারা সকাল তোমার আশায় বসে আছি, হ্যাঁ, বাক্যের অর্থের কোনো ক্ষতি হয়নি। এ বলছে ন্যাকামিটা রাখো, এটা না বলে যদি লাল বর্ণটা যদি বাদ দিয়ে বলি ন্যাকামি রাখো, এখন রাখো, তাহলে আমরা একটা বিষয় এখানে পেলাম যেটা নিরর্থক। এই টাটা এখানে কি, টি আর টা এখানে হলো নিরর্থক। তাহলে আমরা এখানে দেখলাম যে নিরর্থকভাবেও টি বা টা ব্যবহার করে থাকি। দেখো, আমাদের কখনো কখনো নিরর্থকভাবেও টি টা এর ব্যবহার হয়ে থাকে। তাহলে নিরর্থকভাবেও টি টা এর ব্যবহার আমাদের হয়ে থাকে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব তাহলে টি এর কি দেখলাম, এক শব্দের সাথে টি হলে সুনির্দিষ্ট অনির্দিষ্ট হয়, আর অন্য সংখ্যাগত শব্দের সাথে তো টি হয় তাহলে সুনির্দিষ্ট হয়। আবার কখনো কখনো এই টি বা টা কি হয়, নিরর্থকভাবেও ব্যবহার করে, ওর কোনো অর্থ দিচ্ছে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব এই ছেলেটি বলছে এটা নয় ওটা লাগবে, অর্থাৎ ছেলেটি মোবাইল নেবে না, কি নেবে, এই বাইকটা নেবে। আশা করি তোমরাও, তোমাদেরও পছন্দ এই মোবাইল নয় কি বাইক, আমারও কিন্তু এটা নয় এটাই পছন্দ। তাহলে এই ছেলেটা বলছে এটা নয় ওটা লাগবে, এটা নয় কাছেরটা নয় কি ওটা দূরেরটা লাগবে। তাহলে এই কাছের আর দূরের এ আর ও এগুলো কি হচ্ছে, এগুলো নির্দেশক সর্বনাম, এগুলো কি নির্দেশ করছে, এ আর ও এটা হলো নির্দেশক সর্বনাম। তাহলে নির্দেশক সর্বনামের পরেও আমাদের টা কি ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা দেখো নির্দেশক সর্বনামের সাথে টিটা যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়। তাহলে সুনির্দিষ্টভাবে ওই ছেলেটা কি বলছে যে এটা নয় ওটা লাগবে, একবারে লিগেল কথা যে আমি মোবাইল নেব না, কি নেব, এই বাইকটা নিব। তাহলে নির্দেশক সর্বনামের পরে টিটা যুক্ত হলে কি হয়, সুনির্দিষ্ট হয়। আমরা কিন্তু টিটা এর তিনটা দেখলাম, নিয়ম দেখলাম। তাহলে এক শব্দের সাথে টিটা যুক্ত হলে অনির্দিষ্ট হবে, অন্য শব্দের সাথে টিটা যুক্ত হলে কি হবে, সুনির্দিষ্ট হবে, আবার নিরর্থকভাবেও টিটা যুক্ত হয়। এখানে আমরা দেখলাম আবার নির্দেশক সর্বনামের সাথে টিটা যুক্ত হলে সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব, আমরা কিছু কমলালেবু দেখতে পাচ্ছি, এর পাশে আমরা আগুনে পুড়ে যাওয়া সারকার হয়ে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে আমরা বলেছি গোটা 2 কমলালেবু আনো। তোমাকে যদি বলা হয় গোটা 2 কমলালেবু আনো, তাহলে তুমি কয়টি আনবে? নিশ্চয় কিন্তু 2টি নয়, নিশ্চয় 2টি নয়। আমাদের গ্রামে মাঝে মাঝে ফকিরেরা বলতো মা 4টে ভাত দে। আসলে কি 4টে ভাত দেই আমরা? না, আমরা কিন্তু আমাদের সাধ্য মতো এক থালা এক প্লেট ভাত দিয়ে দেই। তাহলে ওটা কিন্তু অনির্দিষ্ট। এখানেও বলা হচ্ছে গোটা 2 কমলালেবু আনো। তুমি একটাও আনতে পারো, দুটাও আনতে পারো, 10টা 5টা 20টা, অর্থাৎ এক থেকে একাধিক ক্রমে তুমি একাধিক আনতে পারো। কেননা এই গোটা শব্দ কি হয়, এই বচনবাচক শব্দের আগে বসে। গোটা শব্দটা বচনবাচক শব্দের আগে বসে কি হয়, অনির্দিষ্টতা প্রকাশ করে। তাহলে যখন তোমায় কেউ বলবে গোটা 2 কমলালেবু আনো, তুমি কিন্তু একটাও আনতে পারবা, দুটাও, 3টা 4টা 5টা, তোমার অনির্দিষ্টভাবে একাধিক তুমি আনতে পারবে। তাহলে আমরা এখানে দেখলাম গোটা বচনবাচক শব্দের আগে বসে, এটা একটা দেখলাম প্রশ্ন যে গোটা শব্দটা বচনবাচক শব্দের কোথায় বসে, পূর্বে বসে। আবার কি দেখলাম, এই গোটা শব্দটা বচনবাচক শব্দের পূর্বে বসে কি প্রকাশ করছে, অনির্দিষ্টতা প্রকাশ করছে। আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি গোটা দেশই সারখার হয়ে গেছে। তাহলে গোটা দেশই কি হয়ে গেছে, সারখার হয়ে গেছে। তাহলে গোটা দেশ সারখার হয়ে গেছে, অর্থাৎ এখানেও কিন্তু
অনির্দিষ্টতা প্রকাশ করছে। দেশের কোথাও কোথাও আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, পুরোটাও পুড়তে পারে, আবার কিছু অংশও পুড়তে পারে। এটা অনির্দিষ্টভাবে একবারে বলা আছে। তাহলে এই গোটা শব্দটা কি হয়? অনির্দিষ্টতা প্রকাশ করে। আমরা দেখতে পাচ্ছি গোটা বচনবাচক শব্দটির আগে বসে। দুইটা প্রশ্ন এখানে তোমরা খেয়াল করবে। গোটা কোথায় বসে? বচনবাচক শব্দের আগে না পরে? আগে বসে। আগে বসে কি করে? নির্দিষ্টতা অনির্দিষ্টতা কি প্রকাশ করে? অনির্দিষ্টতা অর্থ দেয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করবে বিষয়গুলো। যদিও অত্যন্ত সহজ, তারপরেও আমরা মনোযোগ দিয়ে যদি না দেখি তাহলে আমাদের বিষয়গুলো ভুল হয়ে যেতে পারে। এরপর আমরা দেখব খানা খানি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুখানা কাপড় দাও। এরপরে আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। অর্থাৎ এখানে দুখানা কাপড় দাও, এই খানা খানি বচনবাচক শব্দের পরে বসে। এখানে আমরা আগে দেখলাম যে গোটা শব্দটা বচনবাচক শব্দের আগে বসে, আর খানা শব্দটা বচনবাচক শব্দের কি বসে? পরে বসে। পরে বসে কি বলে? ওটা অনির্দিষ্টতা প্রকাশ করে, আর এটা কিন্তু নির্দিষ্টতা প্রকাশ করে। দেখো, দুখানা কাপড় দাও। আমি যদি তোমাকে বলি দুখানা কাপড় দাও, তাহলে কিন্তু তোমাকে দুখানাই কাপড়, দুটি কাপড়ই দিতে হবে। আবার এই খানা শব্দের ব্যবহার দুটো নির্দিষ্ট প্রকাশ করছে। আবার গোটা দুই কমলা লেবু আনো, এটা কিন্তু অনির্দিষ্টতা প্রকাশ করছে। এখানে আবার দেখো, কবিতায় বিশেষ অর্থে এখানে নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। এটা হলো কবিতার লাইন। এই কবিতায় কি হচ্ছে? এই কবিতার লাইনে বিশেষ অর্থে, এটা নির্দিষ্ট অর্থে ব্যবহার হচ্ছে। যে আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। এই যে লাল শব্দাংশ, এটাই আমাদের এখানে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার। তাহলে এখানতেও কি হচ্ছে? কবিতার ক্ষেত্রে এটাও নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে আমরা দেখলাম খানা খানি এই বচনবাচক শব্দের কি হয়? পরে বসে নির্দিষ্টতা প্রকাশ করে। তোমরা অবশ্যই খেয়াল করবে, গোটা শব্দটা আগে বসে বচনবাচক শব্দের, এবং খানাখানি বচনবাচক শব্দের পরে বসে। গোটা শব্দটা আগে বসে অনির্দিষ্ট প্রকাশ করে, আর খানাখানি কি হয়? নির্দিষ্টতা প্রকাশ করে। শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দিয়ে তোমরা শুনবে। তারপরে দেখো, সবটুকু ওষুধই খেয়ে ফেলো। সবটুকু, এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, এই ওষুধটুকু আমরা ঢেলে নিয়েছি যেটুকু, সেই সবটুকু ওষুধই খেয়ে ফেলো। অর্থাৎ নির্দিষ্ট করে বলছে সবটুকু ঔষধ খেয়ে ফেলো। তারপরে পটাক দুধ দাও, এটা অনির্দিষ্ট, পটাক। আর এখানে আমরা দেখব টুকু আর টাক, টুকু, টো ইত্যাদির ব্যবহার। তাহলে এই টুকু দিয়ে আমরা কি করলাম? নির্দিষ্টতা বুঝলাম। আবার টাক দিয়ে কি বুঝলাম? অনির্দিষ্টতা। তাহলে আমরা দেখলাম নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় অর্থেই টাক, টুক, টুকু, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়। তাহলে পোয়া টাক দুধ দাও, অর্থাৎ এক পোয়ার মতো, নির্দিষ্টটা এক পোয়ার মতো এই দুধ দাও, এটা অনির্দিষ্ট করে বলা হচ্ছে। আবার সবটুকু ঔষধ, এটা নির্দিষ্ট করা বলেছে। তাহলে টাক, টুক, টুকু, টো এই শব্দগুলো কি হচ্ছে? নির্দিষ্ট আর অনির্দিষ্ট উভয় অর্থেই ব্যবহৃত। আমরা দেখেছিলাম স্লাইডে, যেটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে, আর এটা হলো টাক, হলো অনির্দিষ্টতা প্রকাশ করছে। আমরা পরের স্লাইডে যাব। পরের স্লাইডে দেখো, তা আর পাটি। তা আর পাটি এর ব্যবহার দেখব। দেখো, আমরা ছবি দেখতে পাচ্ছি 10টা কাগজ দাও, 10টা কাগজ দাও। তাহলে আমি যদি তোমার কাছ থেকে 10টা কাগজ চাই, তাহলে তুমি আমাকে কয়টা দেবে? 10 দেবে না 5, 2, 4, 6, 12, 20 দেবে? দেখা যাক এটা নির্দিষ্ট হয় না অনির্দিষ্ট হয়। আমি যদি বলি যে আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে, তাহলে দেখো তো কয় পাটি জুতো বলা হচ্ছে? তাহলে এটা কিন্তু নির্দিষ্ট। তাহলে তা আর পাটি, এটা কি হয়? নির্দিষ্টতা জ্ঞাপন করে। আমরা এখানে আবার দেখব,
তাহলে বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত শব্দ হলো তা আর পাটি। আমি তোমার কাছ থেকে যদি 10টা কাগজ চাই, তুমি কিন্তু আমাকে 10টাই কাগজ দিতে হবে, কারণ আমি চেয়েছি 10টা কাগজ, নির্দিষ্ট। আবার আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে, এটাতেও কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি যে আমার এক পাটি ছিঁড়ে গেছে। দেখছো ছবিতে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় আমাদের এই যে তা আর পাটি এর ব্যবহার লক্ষ্য করেছো। তাহলে আমরা দেখলাম তা আর পাটি এই শব্দটা হলো কি, পদাশ্রিত নির্দেশকটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পদাশ্রিত নির্দেশক ইংরেজিতে যেটাকে আমরা আর্টিকেল হিসেবে ধরে রাখি, সে আর্টিকেল অর্থাৎ পদাশ্রিত নির্দেশকের যে ব্যবহারগুলো আমরা পর্যায়ক্রমে দেখলাম। আশা করি তোমরা অনেক এখানে উপকৃত হয়েছো। আমরা এ পর্যায়ে দেখব আমাদের পাঠের যে মূল্যায়ন। তোমরা খাতা কলম বের করে আমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা ঝটফট করে রাখো এবং দেখি তোমাদের সাথে আমার মেলে কিনা, একটি মিলিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন ছিল বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোনটি? বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক, তোমরা কোনটিতে টিক দিয়েছো? তোমরা অবশ্যই টিক দাও এবং একটু আমার সাথে মিলিয়ে দেখি কোনটা। আমরা এর আগেই বলেছিলাম বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ হলো তা আর পাটি, সর্বশেষ স্লাইডে আমরা দেখেছিলাম, তাই না? এরপর আমরা দেখব যে 2 নাম্বার, এক শব্দের সাথে টাটি যুক্ত হলে কি বোঝায়? এটা কিন্তু আমরা প্রথমেই দেখেছিলাম, তোমরা টিক দিয়েছো অবশ্যই। দেখি এক শব্দের সাথে টাটি যুক্ত হলে কি হয়? অনির্দিষ্টতা বোঝায়। আমরা কিন্তু উদাহরণ দেখেছিলাম, একটি দেশ সে যেমনই হোক, তাহলে একটি দেশ মানে যে কোনো একটা দেশ। আমি আশা করব তোমাদের সবার অ্যান্সারগুলো মিলে যাচ্ছে আমার সাথে। 3 নাম্বার দেখো, নির্দেশক সর্বনামের পর টাটি যুক্ত হলে কি হয়? এখানে হয় অন্তস্থ 2 বার হয়েছে, সরি। নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে কি হয়? দেখো সুনির্দিষ্টতা হয়। তাহলে নির্দেশক সর্বনাম, ওই যে আমরা দেখেছিলাম এটি নয় ওটি চাই, অর্থাৎ একটি বালক বলেছিল যে মোবাইল নয় কি চাই? বাইক চাই। তাহলে সুনির্দিষ্ট করেই বালকটি বলেছে। এরপর আমরা 4 নম্বর দেখব, নিচের কোনটি নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয়? তাহলে নির্দিষ্ট আর অনির্দিষ্ট কোনটি হয় দেখি? গোটা। এই গোটা শব্দটা নির্দিষ্ট বোঝাতে পারে, আবার অনির্দিষ্ট বোঝাতে পারে। এরপর আমরা 5 নম্বর দেখব, নিচের কোনটি এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়? তাহলে আমরা প্রথম দিকে দেখেছিলাম, তাহলে এক বচনের ক্ষেত্রে নিশ্চয় আমরা গাছা। এই বিষয়টা কিন্তু খেয়াল করবে, অনেকেই গাছাকে অনেকেই বহু বচন হিসেবে আমরা মনে করি। এই গাছা কিন্তু এক বচনের রূপ। তাহলে আমরা 5টি এই এমসিকিউ দেখলাম। আমি আশা করব তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করেছো, এই 5টি তোমরা অ্যান্সার সুন্দরভাবে করতে পেরেছো। আজ আর কথা না বাড়িয়ে আমরা বাড়ির কাজের দিকে অগ্রসর হব। তোমরা বাড়ির কাজটি লিখে নাও দ্রুত। আমাদের বাড়ির কাজ হলো টিটা খানা খানি গোটা। এই 5টি পদাশ্রিত নির্দেশক, কয়টা হলো? 1 2 3 4 5। এই 5টি পদাশ্রিত নির্দেশকের প্রয়োগ দেখিয়ে 3টি করে বাক্য লিখবে। তাহলে অত্যন্ত সহজ বিষয়, তোমরা একটু বাড়িতে ভাববে, ভেবে এই প্রত্যেকটা থেকে 5টি পদাশ্রিত থেকে 3টি করে বাক্য তোমরা লিখবে। 3 5 15টি বাক্য লিখে রাখবে। আমাদের স্কুল খুললে আমরা এটা দেখব। আর কথা না বাড়িয়ে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।